আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। স্পেন এবং ফ্রান্সের মধ্যকার প্রথম সেমিফাইনাল, পরিসংখ্যানগতভাবে কার কি অবস্থা সেটা নিয়ে শুরুতে আমাদের কাছে একটা রিপোর্ট আছে, রিপোর্টটা দেখে আসবো। শেষের ঘণ্টা বাজছে ইতিহাসের দীর্ঘতম বিশ্বকাপের ১০৪ ম্যাচের এই বিশাল টুর্নামেন্টে বাকি আছে মাত্র 4টি ম্যাচ। ফুটবল দুনিয়া কাঁপাতে প্রথম সেমিতে মুখোমুখি দুই জায়ান্ট, একদিকে টিকে টাকার জাদুকর স্পেন, অন্যদিকে গতিদানব ফ্রান্স। হাই ভোল্টেজ ম্যাচটির আগে মাঠের লড়াইয়ে কে এগিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফুটবল মানেই যদি হয় পাসিং, তাহলে সেখানে স্পেনের থেকে জায়ান্ট আর কেউ নেই। ফিফার তথ্য অনুযায়ী স্পেন যেন এক পাস মেশিন। টুর্নামেন্টে এ পর্যন্ত ৪,০৭৫টি পাস খেলেছে স্প্যানিশরা। ম্যাচ প্রতি গড়ে ৬৭৯টি পাস, যা ফরাসিদের চেয়ে ২১% বেশি। অন্যদিকে ফ্রান্সের পাস ম্যাচ প্রতি গড়ে ৫৬১টি। ৯১% পাসিং অ্যাকুরেসি টিকে টাকা ফুটবলে স্পেন প্রতিপক্ষকে বোকা বানালেও ফ্রান্স তখন ওত পেতে থাকবে মোক্ষম সুযোগের। পাসিংয়ে স্পেন এগিয়ে থাকলেও গোলমুখে ফ্রান্স যেন ক্ষুধার্ত বাঘ। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুদল শট নিয়েছে ১১০টি। এর মাঝে ফ্রান্সের ৪৭টি ছিল লক্ষ্যে, প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে ১৬টি শট। বিপরীতে গোলের লক্ষ্যে ৪০টি শট নেয়া স্পেনের জালের দেখা পেয়েছে ১১টি শট। আক্রমণের কৌশলেও আছে অনেক পার্থক্য। ম্যাচ প্রতি গড়ে ২৪.৩টি ক্রস করেছে স্পেন, যেখানে ফ্রান্সের ক্রস মাত্র ১৬.৫টি। তার মানে ক্রসের বন্যায় ফ্রান্সকে ভাসিয়ে দিতে স্পেন খেলবে উইং দিয়ে। শৃঙ্খলার দিক থেকেও কিন্তু ফরাসিরা এগিয়ে। ফ্রান্স ফাউল করেছে মোটে ৫৯টি, আর স্প্যানিশরা একটু বেশিই মারকুটে, তাদের ফাউল ৬৮টি। হলুদ কার্ডেও পিছিয়ে স্পেন, লারোহোর ৫টি কার্ডের বিপরীতে ফ্রান্সের আছে 4টি। ঠিক ২ বছর আগে ইউরোর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুদল। সেবার ইয়ামালের স্পেন ২-১ গোলে হারিয়েছিল ফ্রান্সকে। শুধু তাই নয়, ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে ফাইনালের টিকিট কাটতে চাইবে এমবাপ্পেরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। সেমিফাইনালে নামার আগে নিজের ১৯তম জন্মদিন পালন করেছেন লামিন ইয়ামাল। পরবর্তী সময় তিনি বেশ কিছু কথা বলেছেন, বেশ কিছু ব্যাপারে ক্ল্যারিফিকেশন দিয়েছেন। বাকিটা রিপোর্টে আছে, দেখে আসবো। ২০২৪-এর ইউরো জয়ের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার ঠিক আগের দিন লামিন ইয়ামাল উদযাপন করেন তার ১৭তম জন্মদিন। এর কয়েকদিন আগেই সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। এবার শেষ চারে ফ্রান্সের বিপক্ষে খেলার আগের দিন ১৯ বছর পূর্ণ করলেন ইয়ামাল। জন্মদিনে তার একমাত্র চাওয়া ফ্রান্সকে আবারও পরাজিত করা। রেকর্ড বলছে ইউরো, সুপারকোপা, কোপা দেল রে কিংবা নেশনস লিগ নকআউট ম্যাচে কখনোই এমবাপ্পের বিপক্ষে হারেননি ইয়ামাল। এবারও বাড়তি আত্মবিশ্বাসী বার্সা ফরওয়ার্ড। যদিও আসরে এখন পর্যন্ত পেয়েছেন মাত্র ১ গোল, নামের পাশে নেই কোনো অ্যাসিস্টও। না, গোল নিয়ে আমি একদমই চিন্তিত নই। তবে আমার মনে হয় এই ধরনের ম্যাচগুলোতে গোল করাটা সবসময় স্পেশাল। তাই এই ম্যাচে আমি অবশ্যই চ্যালেঞ্জটা গ্রহণ করছি। আমি যখন ছোট ছিলাম তখন এমন অনেক বিশ্বকাপ দেখেছি যেখানে স্পেন খুব দ্রুত বিদায় নিয়েছিল। তাই আমি কেবল জয়ের দিকেই মনোযোগ দিচ্ছি। তবে ম্যাচের আগে ইয়ামালকে ব্যাখ্যা দিতে হলো নিজের করা আগের এক মন্তব্যের। ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়, ওদের উচিত আমাদের ভয় পাওয়া। ইয়ামালের এমন উক্তি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছিল রীতিমতো। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কিনা। আমি বলেছিলাম একদমই ভয় পাই না। আমরা ইউরোপ চ্যাম্পিয়ন, আর এটা তো ফুটবল। ইয়ামালকে প্রশ্ন করা হয় স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাহের বিতর্কিত মন্তব্য নিয়েও। রাহোয় বলেছিলেন ফ্রান্স দুর্দান্ত দল হলেও সেখানে ফরাসি খেলোয়াড় নেই। মরক্কান বাবা ও সেন্ট্রাল আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনির মায়ের সন্তান ইয়ামাল সেই মন্তব্যে বিতর্ক না বাড়িয়ে দিয়েছেন সম্প্রীতির বার্তা। আমরা এমন একটি ম্যাচ খেলতে যাচ্ছি যা বিশ্বকাপে খেলার মতো সবচেয়ে সুন্দর ম্যাচগুলোর একটি। আমি এই মুহূর্তে ওইসব বিতর্কের মধ্যে জড়াতে চাই না। তবে ফুটবল যদি কোনো ভালো কাজে আসে তা হলো মানুষের মেলবন্ধন। আর এর বড় উদাহরণ ফ্রান্স এবং আমাদের দল। অন্য কেউ কি বলছে তা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। হীরার একটি দামি হার পরে সংবাদ সম্মেলনে এসেছিলেন ইয়ামাল, যেটা নিজেই নিজেকে দিয়েছেন উপহার। তবে এই স্প্যানিশ তারকা বললেন সেরা উপহারটি হবে সেমিফাইনাল জিতে নিউ ইয়র্ক ট্রিপে যাওয়া। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।
ইয়ামাল কখনো এমবাপ্পের সঙ্গে হারেননি। ব্যাটেলটা অনেকাংশে এল ক্লাসিকো ব্যাটেল, একদিকে রিয়াল মাদ্রিদ আর একদিকে বার্সেলোনা। কেমন হতে পারে এই ব্যাটেলটা, রিপোর্টে দেখে নেব। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন যেন রিয়াল বার্সার মতো ধ্রুপদী এক লড়াই। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ দুই দলের দুই প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে আর লামিন ইয়ামাল, যাদের বর্তমান ফর্ম আর পারফরমেন্সের গ্রাফ অবস্থান করছে সম্পূর্ণ ভিন্ন মেরুতে। এবারে বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে আছেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল, তার পায়ের জাদুতে ফরাসিরা প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছে। গতি, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন রিয়াল মাদ্রিদের নতুন এই গ্যালাক্টিকো। অন্যদিকে বার্সা বয় লামিন ইয়ামালকে নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে যে প্রত্যাশা ছিল, তার প্রতিচ্ছবি যেন মাঠের পারফরমেন্সে এখনও দেখাতে পারেনি। তবে স্প্যানিশ ডাগআউটের বিশ্বাস, সেমিফাইনালের মতো বড় মঞ্চেই হতে পারে ইয়ামালের খোলস ছেড়ে বেরিয়ে আসার মোক্ষম সুযোগ। এমবাপ্পের পাশাপাশি ফ্রান্সের মাঝমাঠের দখল থাকবে তার রিয়াল মাদ্রিদ সতীর্থ ওরেলিয়া চুয়ামনির হাতে। অন্যদিকে স্পেনের ডাগআউটটি যেন এক টুকরো বার্সেলোনা। ইয়ামালের অফ ফর্মের দিনেও স্পেনকে সেমিফাইনালে তুলেছে পেদ্রি, গাভি আর দানি ওলমোদের নিয়ে গড়া বার্সা মিডফিল্ড ব্লক। এমবাপ্পে, ওলিসে, দেমবেলেদের রুখে দিতে বার্সেলোনার এই ৮ সদস্যের ব্লুগ্রানা বাহিনী এখন স্পেনের মূল ভরসা। ফ্রান্স স্পেনের এই দ্বৈরথের মাঝে এমবাপ্পে ইয়ামাল লড়াই আর ভিন্ন রকম এক এল ক্লাসিকো। কতটা উত্তাপ ছড়ায় মাঠের খেলায়, সেটাই এখন দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। খেলা শুরুর আগে আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে বিতর্ক, এবং বিতর্কটা রেফারিং নিয়ে। আমেরিকান রেফারিকে নিয়ে এবার বিতর্ক তৈরি হয়েছে, বাকিটা দেখে আসবো। খেলা শুরুর আগেই মাঠের বাইরের উত্তাপে ফুটছে আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল। আলোচনার কেন্দ্রে ৪৪ বছর বয়সী মার্কিন রেফারি ইসমাইল এলফাত। এই রেফারির নিরপেক্ষতা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। সপক্ষে কোনো প্রমাণ না থাকলেও অতীতের কিছু পরিসংখ্যান টেনে শঙ্কা প্রকাশ করে গণমাধ্যমটি। মেসি যুক্তরাষ্ট্রে আসার পর এলফাতের অধীনে ইন্টার মায়ামির ৪টি ম্যাচের সবকটিতেই জিতেছে। এমনকি ২০২২ বিশ্বকাপ ফাইনালেও তিনি ছিলেন চতুর্থ অফিসিয়াল। ফলে সোশ্যাল মিডিয়ায় একে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব বলছে ইংলিশ সমর্থকরা। ফিফা মেসি বা মার্কিন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের মতো তারকা ও স্বাগতিক দেশের খেলোয়াড়দের নিষেধাজ্ঞার নিয়ম শিথিল করে নিজেদের শৃঙ্খলা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে, বলছে ব্রিটিশ গণমাধ্যম মেইল। শুধু তাই নয়, আর্জেন্টিনা ম্যাচে মেসিদের পরিচিত রেফারির পক্ষপাতিত্বের শঙ্কার কথাও জানায় রিপোর্টে। তবে ফিফা জানিয়েছে কিভাবে ঠিক করা হয় একটা ম্যাচ রেফারি। নিরপেক্ষ রাখতে কত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এড়াতে শেষ 4 দেশের রেফারিদের বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে বাদ দিয়েছে ফিফা। ফিফার রেফারি নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত বৈজ্ঞানিক ও দীর্ঘ 3 বছরের নজরদারির ফসল। ফিটনেস টেস্ট, নিরপেক্ষতা ও কঠোর পর্যালোচনার পরেই কেবল এই মঞ্চে সুযোগ মেলে। ফুটবলে বিতর্ক থাকবেই, তাতে কান না দিয়ে বুধবার আটালান্টায় সবুজ মাঠে 22 জোড়া পায়ের লড়াই নির্ধারণ করবে কে যাবে মহাকাব্যিক ফাইনালে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। যুক্ত হতে চাই আমাদের আজকের দিনের অতিথিদের সঙ্গে। আমাদের আজকের দিনের দুজন অতিথি কমন, একদম আমাদের ঘরের মানুষ, পারভেজ এবং হাবিব আছেন। আরেকজন কে আছেন তার পরিচয়টা জানতে চাই। আমি ফুটবল ভক্ত, আমার নাম হচ্ছে শামীম হোসেন সোহাগ। কোন টিমের সাপোর্ট করেন? মূলত ব্রাজিল সাপোর্ট করতাম, ওকে, এখনো করি। তবে খেলা ভালো লাগে দুই দলেরই। খেলা ভালো লাগে দুই দলেরই। ওকে, আমার কাছে একটা স্ট্যাট আছে স্পেনের চান্স ক্রিয়েট করার স্ট্যাটের জায়গাটা। আমি হাবিব এবং পারভেজ আপনাদের দুজনকে দিয়ে শুরু করবো একটা জায়গাতে, সেটা হচ্ছে স্পেন কি পরিমাণ চান্স ক্রিয়েট করেছে, কি পরিমাণ চান্স মিস করেছে, কি পরিমাণ বিগ চান্স ক্রিয়েট করেছে। যদি ডিসপ্লেতে সেই পরিসংখ্যানটা আসে, আমি যদি বলি যে অপোনেন্টের এন্ডে 82টা চান্স ক্রিয়েট করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট স্পেন। বড় চান্স ক্রিয়েট করেছে 12টা, বড় চান্স মিস করেছে 8টা, আমার 81টা টু বি ভেরি এক্স্যাক্ট। হাবিব, এই জায়গাতে যদি শুরু করি, আসলে স্পেনের এই টিমটা পজিশনাল ফুটবল খেলে, নিজেদের মধ্যে পাসিং করে, সেটা
আমরা দেখছিলাম যে একটা বিশেষ প্রক্রিয়া তাদের প্র্যাকটিসও চলছে, যে খুব ক্লোজ বর্ডারে পাসিং এর জায়গাটা, বাট ওই যে বিগ চান্স মিসটের জায়গাটা, যেখানে ফেরান তোরাস একাই 3টা চান্স মিস করেছিলেন একদম ইনিশিয়াল স্টেজে, সো এইটা কি স্পেনকে এই ম্যাচে আজকে ভোগাতে যাচ্ছে কিনা, বিশেষ করে যখন সালিবা এবং উপামেকানো আছেন? হোয়াটস ইউর থট অ্যাবাউট দ্যাট? বিগ চান্স মিস করা এই স্টেজে যে কোনো দলের জন্য একটা বড় লস, কিন্তু স্পেনের জন্য এই জিনিসটা একটু ট্রিকি এবং ডিফারেন্ট। আমরা যেগুলোকে বিগ চান্স হিসেবে কনসিডার করি, স্পেন এগুলাকে হাফ চান্স হিসেবেই দেখে। এর কারণ হচ্ছে স্পেন ইজ নট ডেঞ্জারাস আনটিল ইটস ডেঞ্জারাস। তো এই কারণে ওরা কি করে, অপোনেন্ট বক্সে মনে করেন যে একদম মানে অপোনেন্ট বক্সে আমরা বাংলা ভাষায় বলতাম যে কুতকুত খেলে, ঠিক আছে? অপোনেন্ট বক্সে মনে করেন যে এদিক থেকে মানে ওরা কি করে কি একদম ক্লিয়ার অপরচুনিটি ছাড়া কেউ পোস্টে শট নেয় না। কিন্তু এই জায়গায় ফ্রান্স উইল বি ডিফারেন্ট। ফ্রান্স যদি বক্সের জায়গা পায়, আরেকটু জায়গা করে নিয়ে হলেও একটা শট করতে পারে যেটা ব্লকড হইতে পারে। তো ফুটবলে এমনি যারা ব্রেভ, যারা বেশি শট নেয় তাদের রিওয়ার্ড বেশি। অনেক ক্ষেত্রে অনেক গোল যেটা হওয়ার মতো না তাও হয়ে যায়, অনেক সময় গোলকিপারের ইররে গোল হয়ে যায়। সো শট নেওয়াটা একটা ভালো দিক। স্পেন সেই জিনিসটা করে না, তারা একবারে ভেরি শিওর হয়ে শট নেয়। এই কারণে আবার ধরেন দেখা যাচ্ছে যে 12টা বিগ চান্স, ওই ভেরি শিওরের মধ্যে 8টা বাদ গেছে। সো এটা একটা বাজে দিক। ধরেন ফ্রান্স, ইভেন ইফ আর্জেন্টিনা যদি ফাইনালে আসে বা ফ্রান্সকে যদি টপকে যায় আজকে, ইভেন ইফ যদি আর্জেন্টিনা যদি এই রোগ থাকে, তাহলে মনে করেন যে অপোনেন্ট টিম হচ্ছে 3 থেকে 4টা চান্সে একটা ভালো শাস্তি দিয়ে দেবে, পানিশমেন্ট যাকে বলে আর কি। তো স্পেনের এই ফুটবলটা থেকে ওরা বের হইতে পারবে না, কারণ তাদের আইডিওলজিটাই হচ্ছে এটা যে আমরা অনেক সময় উইং ধরে ঢুকলে, এই যে আলভারেজ যে শটটা নিছে, স্প্যানিশ কোনো প্লেয়ার এই শটটা ট্রাই করবে না ইয়ামাল বাদে। ইয়ামালি ওই শটের ট্রেডমার্ক, তো ও তো লেফট থেকেই ওই দিক থেকেই করবে, ওটাও গোলকিপারদের এখন চেনা হয়ে গেছে। সো এটা ভেরি প্রেডিক্টেড শট। বাট ধরেন অন্যান্য টিম যখন উইং ধরে আসে, উইঙ্গাররা কিন্তু শট নেওয়ার চেষ্টা করে যখন 1-on-1 থাকে বা অ্যাঙ্গেল খোঁজার ট্রাই করে। স্পেনের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে হয় কাটব্যাক করবে, নইলে আরেকটু ভিতরে ঢুকে কাটব্যাক করার চেষ্টা করবে, নইলে ক্রস করবে। তো এই কারণে হচ্ছে বিগ চান্স যেরকম বেশি বেশি ক্রিয়েট হয়, আমরা ফুটবল তো অফটা ল্যাঙ্গুয়েজ দিয়ে এখন রিড করি, তো এই কারণে বিগ চান্স মনে হয় যে অনেক বেশি, বাট ওদের দৃষ্টিতে, ওদের সাইকোলজিতে এগুলো আসলে হাফ চান্স। ওকে, পারভেজ, স্পেন তো এই ফুটবলটা 2010-এও খেলতো, বাট 8টা গোলের মধ্যে 10-এ 5টা গোল করেছিলেন ডেভিড ভিয়া। এই ক্যারেক্টারটার অভাব আসলে এই স্প্যানিশ টিমের কিংবা 10-এর পরবর্তী স্প্যানিশ টিমে আসলে দেখেন কিনা? কারণ তখনও স্পেন খুব বেশি বিগ চান্স ক্রিয়েট করতো না, যেটা করতো গোল কনভার্সন রেশিওটা বেশি থাকতো বিকজ অফ দ্যাট পার্টিকুলার পারসন ডেভিড ভিয়া। এই জায়গাটা একটা অভাব দেখেন কিনা? একটা তো অভাব ছিলই। আপনি চিন্তা করেন ডেভিড ভিয়ার পরবর্তী সময়টাতে ফার্নান্ডো টোরেস কয়েকদিন টেনেছেন, পরবর্তীতে আলভারো মোরাতাই মূলত তাদের মেইন স্ট্রাইকার ছিলেন বহু বছর ধরে, বেশ কয়েকটা ওয়ার্ল্ড কাপ তিনি খেলেছেন। বাট তারও আসলে এই যে ফেরান টোরেজের একটা রোগ আছে বা ছিল, তো সেই কারণেও খুব একটা সাকসেসফুল তিনি হননি। বাট এই দলটা যে দিক থেকে আমার কাছে ডিফারেন্ট মনে হয় সেটা হচ্ছে যে তাদের এমন কিছু সুপার সাবস আছে যারা খুব ভালো কম্পোজার রাখতে পারে ক্রিটিক্যাল টাইমে, ক্লাচ প্লেয়ার যেটা বলি। ক্লাচ প্লেইংটা আমি দেখি যে স্পেনের আছে এবং মিকেল মেরিনো সেটা প্রমাণ করেছেন গত 2 ম্যাচেই, তার পা থেকেই উইনিং গোলটা স্পেনের এসেছে। সো যেটা তারা বিগ চান্স মিস করছে সেটা আবার পুষিয়ে দিচ্ছে উইথ ভেরি গুড কম্পোজড ফিনিশিং। এবং এমন একজন অদ্ভুত প্লেয়ার মিকেল মেরিনো, তিনি কিন্তু মানে মূলত একজন মিডফিল্ডার হিসেবে তাকে নামানো হয়, তার ক্যারেক্টারিস্টিক্স ওরকম, বাট তার ফিনিশিং ইনস্টিংক্ট এবং তার বক্সে রান নেওয়ার অ্যাবিলিটি দারুণ। ফিনিশিং, বল স্ট্রাইকিং খুবই ভালো, এরিয়াল একটা বড় থ্রেট। আর্সেনালের হয়ে লাস্ট সিজনে তিনি বহুবার দেখিয়েছেন আসলে যে এই ধরনের সুপার সাব রোলে তিনি কি করতে পারেন। সো স্পেনের এই জায়গায় একটা অ্যাডভান্টেজ আছে, তারা বেঞ্চ থেকে এরকম একটা ডেসপারেট মোমেন্টে প্লেয়ার নামাতে পারে। আর হাবিব ভাই যেটা বলছিলেন যে দে ওয়ান্ট টু মেক শিওর যে একটা ক্লিয়ার কাট চান্স আসার আগ পর্যন্ত তারা আসলে গোলেই শট নিচ্ছে না, উইচ ইজ ভেরি ট্রু। কিন্তু কিছু ডেসপারেট মোমেন্টে কিন্তু করতে হয়। আপনি বেলজিয়ামের ম্যাচটার কথা যদি চিন্তা করেন, সেখানে কিন্তু কুবার্সিকে লং রেঞ্জ একটা শট নিতে হয়েছিল, যেটার ডিফ্লেকশনে বল বেরিয়ে আসার পরে কিন্তু মেরিনো গোলটা দিয়েছেন। সো লং রেঞ্জ শট তারা নেবে, বাট ওয়েন দে আর ভেরি ডেসপারেট, এবং এমন জায়গা থেকে আসবে যেটা আবার এক্সপেক্টেড না। কুবার্সির কাছ থেকে আপনি একটা লং রেঞ্জ শট হয়তো এক্সপেক্ট করছেন না, বাট সেই ঘটনাটাও তাদের ঘটানোর ক্ষমতা আছে। সো ওই জায়গাটা আমি বলবো যে স্পেন তাদের এই ধাঁচের ফুটবলই খেলে, লো রিস্ক লো রিওয়ার্ডই, বাট জিনিসটা হচ্ছে রিওয়ার্ডটা তারা পেয়ে যায়। এমন সময় তারা গোলগুলো করছে, আমার পর্তুগাল ম্যাচটা ক্লিয়ারলি মনে আছে, সেখানে আসলে পর্তুগালের ফিরে আসার কোনো সুযোগ নাই, নীল খেলাটা ডিপে নিয়ে একটা উইনিং গোল দিয়ে দিল। সো এইটাই তাদের খেলার ধরন,
2010-এ সিমিলার প্যাটার্নে তারা খেলেছে, বাট অবভিয়াসলি উইথ আ বেটার ফিনিশিং কোয়ালিটি অফ ডেভিড ভিয়া। ওয়ারজাবালকে আমরা আবার আন্ডাররেট করে ফেলছি এই জায়গা থেকে। তিনিও কিন্তু বেশ 4টা গোল দিয়েছে। দারুণ পারফর্ম করেছেন আমি বলবো। অ্যাকর্ডিং টু যতগুলো চান্স পেয়েছেন সেই তুলনায় কিন্তু তার স্কোরিং রেশিওটাও বেশ ভালো, সো তাকেও ডিসকাউন্ট করলে হবে না। অনেকে বলছেন তারা খুব পোটেন্ট না, বাট তাদের একজন প্লেয়ার তো 4 গোল দিয়ে আছেন, তাদের ফরওয়ার্ডই, সো এটা একটা পজিটিভ দিক আমার মনে হয়। সো আমার মনে হয় দিস স্পেন ইজ স্টিল ডেঞ্জারাস, কারণ ফ্রান্স, আমি সুপারম্যানের অ্যানালজিতে আনতে পারি ব্যাপারটা, যে ফ্রান্সের ক্রিপ্টোনাইট হতে পারে স্পেন, রেকর্ড সেই কথাই বলে। সো ফ্রান্স যতই দৌড়াক, যতই এনার্জি দেখাক, এই স্পেন যদি কেউ আটকাতে পারে এই ফ্রান্স দলটাকে, প্রবাবলি স্পেন, এবং হয়তো আজকের ম্যাচেও হতে পারে সেই ঘটনা। ওকে, এই স্পেন টিমটার এই পরিসংখ্যান দেখে তাদেরকে কতটুকু এগিয়ে রাখবেন? স্পেনের যদি আমি এর আগের খেলাটার কথা বলি, যে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সাথে প্রায় 19টা শট নেয়, 19টা শটের মধ্যে 2টা ছিল বিগ শট। এই বিগ শট এবং 19টা শট তারা হচ্ছে যেভাবে খেলতেছে, পাসিং খেলতেছে এবং হিউজ পরিমাণ তারা পাস খেলে, কিন্তু ফিনিশিংয়ে গিয়ে তারা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। যদি আজকের ম্যাচে সেটা ঘটে তাহলে তাদের জন্য হতাশাজনক বা দুঃখজনক হবে। আমি এইটা নিয়ে যদি বলি যে স্পেনের যদি ফিনিশিংটা আজকের ম্যাচে ভালো করতে পারে, তবে এইটা আসলে কোনো ম্যাটার না যে তারা গত ম্যাচে কি করেছে, তবে এই লাইনে যদি খেলে তবে আজকের ম্যাচে তাদের হতাশাজনক ফলাফল হতে পারে। ওকে, আমরা লাইন আপ অলরেডি পেয়ে গেছে। আমরা ফ্রান্সের লাইন আপটা প্রথমে দেখবো এবং হাবিব ভাইকে সেটা বিশ্লেষণ করতে বলবো, কারণ তার দল ফ্রান্স এবং 2টা পটেনশিয়াল চেঞ্জ মনে হয় আমরা ফ্রান্সে দেখতে পেয়েছি। আমিও এখনো জানি না লাইন আপটা। ইয়াস, চুয়ামেনি তিনি ফেরত এসেছেন এবং বারকোলাকে নিয়ে আসা হয়েছে আজকে আবার। সো হোয়াটস অ্যাবাউট দিস পার্টিকুলার লাইন আপ, এবং তারা আসলে কোন প্যাটার্নে খেলবে স্পেনের সাথে? ফার্স্ট অফ অল আই এম ভেরি হ্যাপি টু সি বারকোলা, বিকজ ডেজিরে ডুয়ে কিছু ক্ষেত্রে নাম্বার 9, পিওর উইঙ্গার না। আজকের ফ্রান্সের স্ট্র্যাটেজিক্যাল চিন্তা থেকেই বোঝা যাচ্ছে যে উইং দিয়ে কনফিউজ করা হবে। সো কনফিউজ করতে হলে ওলিসে অনেক সময় রাইট উইঙ্গার হয়ে যেতে পারে, ড্যাম্বেলে হয়ে যেতে পারে 10, বারকোলা ইভেন 10 হয়ে যেতে পারে, এমবাপ্পে হয়ে যেতে পারে বারকোলার সাইডে লেফট উইঙ্গার, বারকোলা অনেক সময় স্ট্রাইকার হয়ে ওঠে। এবং যদি ভেরি স্পেসিফিক বলি, পিএসজি সহ ব্র্যাডলি বারকোলা কিন্তু বার্সেলোনার বিপক্ষে সফল, এবং যতগুলো অকেশনে দেখা হয়েছে প্রায় সবগুলো অকেশনে সে গোল করেছে। এবং ডিফেন্স লাইনের পিছনে যে রান নেওয়ার ব্যাপার, এমবাপ্পে হয়তো কুবার্সি দ্বারা গার্ডেড থাকবে, ড্যাম্বেলে গার্ডেড থাকবে, ওলিসা হয়তো একটু ডিপে থাকবে। সেক্ষেত্রে যখন ফ্রান্স ট্রানজিশনাল ডিফেন্সিভে থাকবে, তখন প্ল্যান ওয়াইজ এমবাপ্পে আজকে মিডফিল্ডে ড্রপ করবে, যে নিচে আসার যে ব্যাপারটা, কারণ নাইলে স্পেন মিডের সাথে আসলেই পাল্লা দেওয়া পসিবল না। প্রেস করার জন্য এমবাপ্পে এবং ওলিসে দুজনই নিচে থাকবে, ইভেন ইফ ড্যাম্বেলেও কিছুটা লোয়ার থাকবে। সেক্ষেত্রে বারকোলা ক্যান বি দ্য টার্গেট ম্যান, এবং হি ইজ ভেরি ফাস্ট, এবং সে কিন্তু ওই লাইনটা ভেঙে ঢুকতে পারে, এবং তার ফিনিশিং, ওই যে রানের উপরে যে ফিনিশিংটা, এটার অ্যাবিলিটি আছে। এর আগের দিন স্পেন যে গোলটা কনসিড করেছিল অনেকটা কিন্তু সেট পিস কাইন্ড অফ সিনারিও থেকে, এবং সাইড দিয়ে গোলটা কনসিড করেছে। জি, এই উইং এর দুই দিক থেকে স্ট্রেস হবে, এটা একদম নিশ্চিত। অন দা বলে ফ্রান্স অনেক বেশি চাপবে এবং চেষ্টা করবে, কিন্তু সেক্ষেত্রে ট্রানজিশন যাতে না খায় তার জন্য আসলে চুয়ামেনিকে নিয়ে আসা হয়েছে, কারণ ট্রানজিশন অ্যাটাক নষ্ট করতে চুয়ামেনি মিডফিল্ড আজকে ডেস্ট্রয়ার ভূমিকা পালন করবে। সো দিস ইজ ভেরি স্মার্ট মুভ ফ্রম দেশম, কিন্তু এটার কাউন্টার একটা মুভ আবার স্পেন নিছে, ওইটা আমি পরবর্তীতে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং স্ট্যাট আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে এক্সপেক্টেড গোলের দিক থেকে স্পেন কিন্তু ফ্রান্সের চেয়ে বেশি, 11.66, আর ফ্রান্স হচ্ছে 10.42। তো এরকম একটা সিচুয়েশনে আসলে গোলের দিকে, গোলের সামনে বেশিরভাগ সময় স্পেনই যাবে, এটা আমরা জানি। সো ফ্রান্স ইজ প্ল্যানিং উই উইল নট প্লে দ্যাম ইজি, অর্থাৎ ওদেরকে খুব বেশি সহজ খেলতে দিবে না, স্পেনকে হতে জায়গা দিয়ে খেলা যাবে না। সো স্পেন যে কম্প্যাক্ট ট্রেনিংটা করছে, এটার কারণ হচ্ছে ফ্রান্স ডিস্টার্ব করবে, এই কারণে বেশি কাছে থেকে ট্রানজিশনাল বল রিলিজ করে। স্পেনের আজকের গেম প্ল্যান কিন্তু লামিন ইয়ামাল, অর্থাৎ লামিন ইয়ামাল একটু রিলিজড স্পেস এরিয়ায় থাকবে, খেলাটাকে ওরা এক জায়গায় জমাট করবে যাতে লামিন ইয়ামাল বিহাইন্ড দ্য স্পেস রান নিতে পারে, 1-on-1 হইতে পারে। সো মানে আজকের প্ল্যানে স্পেনের প্ল্যান হলো লামিন ইয়ামাল, ফ্রান্সের প্ল্যানটা হচ্ছে বারকোলা হইতে পারে ট্রানজিশনে। আমি পারভেজের কাছে আসবো স্পেন টিম নিয়ে, তার আগে আপনার কাছে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। আমি যদি সেনেগালের এগেইনস্টে ওই দিন ফ্রান্সের গোলটা কনসিড দেখি, সেটাও কিন্তু সাইড থেকেই কনসিড করেছে। ইভেন আপনি যদি কোয়ালিফায়ার রাউন্ডে তারা যে গোল খেয়েছে সেখানেও কিন্তু সাইড থেকেই, সুইডেন ফ্রান্সকে ডিস্টার্বও করেছে সাইড থেকে। সো হোয়াটস ইওর থট অন দ্যাট, যে আসলে সাইড থেকে যদি আসলে লামিন ইয়ামাল আছে, পুরো ফ্রান্স টিমে যদি উইকেস্ট দুইটা পয়েন্ট থাকে, একটা হলো ডিগনে আর একটা হলো কুন্ডে।
এবং ডিগনের এই ওয়ার্ল্ড কাপটা কি ভালো যাচ্ছে না, এবং কুন্দেও এটাকে ওইভাবে কন্ট্রিবিউট করতে পারতেছে না যেটা তার বেস্ট অ্যাট্রিবিউট। ও কিন্তু এটাকে ভালো কন্ট্রিবিউট করে এবং মিডফিল্ডে জয়েন করলে মিডে একটা এক্সট্রা ম্যান দেয়। বাট একটা ভালো দিক হচ্ছে কুন্দে পরীক্ষিত ইন বার্সেলোনা, সো এই জায়গাটাতে হয়তো বার্সেলোনা স্টাইলটাও ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করবে। ডিগনেও একসময় বার্সেলোনায় খেলতো, হোপের জায়গাটা শুধু এই দুইটা। এই কারণে আজকে ডিগনেকে চেঞ্জ না করে মানে অন্য কোনো ফুলব্যাক আনা নেই, কারণ এরা দুইজন বার্সেলোনা সিস্টেমটা চেনে। সো বার্সেলোনা সিস্টেমে যারা চেনে, ডিফেন্ডাররা তো বার্সেলোনা সিস্টেমকেই ডিফেন্ড করে ট্রেনিং এ, সো এটা একটা অ্যাডভান্টেজ। এই কারণে আজকে একটা হোপ আছে যে আজকে এই দুইজন হয়তো একটু মানে ওই গ্রাউন্ডটা যদি ধরে ফেলতে পারে বার্সেলোনা গ্রাউন্ডটা, তাহলে এখানে কিন্তু মানে ডিগনে ইজ নট এ ম্যাচ ফর লামিন ইয়ামাল। ওকে, আমরা স্পেন লাইন আপটা একটু দেখবো এবং পারভেজ সেই জায়গাটা পুরোপুরি আপনার কাছে চলে আসবে। আজকে স্প্যানিশ ম্যান আপনি। হ্যাঁ, এই জায়গাটায় কোনো চেঞ্জ নাই, গত ম্যাচের সাথে এই লাইন আপের কোনো চেঞ্জ আমি দেখি না। আর এখানেও আসলে ওই অ্যাপ্রোচের জায়গাটা দেখে মনে হচ্ছে যে তারা যে ডিস্টারবেন্সের কাজটা করার কথা সেটা করার মতো প্লেয়ার এনেছে, এবং আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার হবেন এই স্পেন দলটায় ড্যানি অলমো, যিনি অলরেডি ইতিমধ্যেই আগের ম্যাচগুলোতে দেখানো শুরু করেছেন যে এবারের ওয়ার্ল্ড কাপের প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার 10 ইফ নট দ্য বেস্ট। আপনি বেলিংহামের কাতারে তাকে ফেলতে পারেন। নাম্বারস হয়তো গোল বা কন্ট্রিবিউশনের দিক থেকে ওরকম নাই, বাট ড্যানি অলমো গত দুটো ম্যাচে যা খেলেছেন, স্পেশালি বেলজিয়ামের এগেনস্ট, হি ওয়াজ স্পেনস কি প্লেয়ার। সো ওই ডিস্টারবেন্স, ওই অফ দ্য বল প্রেস বা ইভেন অন দ্য বল কন্ট্রোল রাখা, ওই জায়গাটায় আমার মনে হয় ড্যানি অলমোর একটা দারুণ এফোর্ট থাকবে এই জায়গাটায়। ফ্যাবিয়ান রুইজ আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ফিজিক্যালিটি নিয়ে আসা এই টিমটার ভেতরে, কারণ তারাও জানে যে তাদের বেঞ্চ থেকে এনাফ কোয়ালিটি আছে টু কাম অ্যান্ড ডিস্টার্ব, এবং এই ম্যাচটা ডিপ যেতে পারে সেই অ্যান্টিসিপেশনেই আসলে পেড্রিকে বেঞ্চে রাখা, কিংবা মেরিনোকেও পরবর্তীতে আমরা হয়তো দেখবো তাকে নামতে। আর যেই জায়গাটা স্পেনের স্ট্রেংথ, সেটা আবার তাদের উইকনেসও। আপনি কুকুরে এবং পোরোর কথা বলতে পারেন, এই দুজন খুবই অ্যাটাকিং মাইন্ডেড ফুলব্যাকস, এবং তারা কিন্তু মানে আন্ডারল্যাপ করে ভেতরে ঢুকে ওই ওয়াইড স্পেসে লামিন ইয়ামাল বায়না চলে যাবেন, তারা কিন্তু সেই হাফ স্পেসগুলোতে অপারেট করার চেষ্টা করবেন, সেই অ্যাটাকের ওই জায়গাগুলোতে থাকবেন। প্রবলেম হচ্ছে তাদের ফেলে যাওয়া জায়গা, তারা আজকে কতটুকু এফেক্টিভ হবেন, কারণ ওই দিক থেকে যদি ফ্রান্স তাদের উইঙ্গারদের আনলিশ করে দেয়, বারকোলার পেস তো তারা ইউজ করতে চায়। সুবিধার জন্য আমরা একটু স্প্যানিশ ডিফেন্সের স্টাইলটা দেখতে চাই। এর আগের দিন আমরা দেখেছিলাম, একটু আমরা স্প্যানিশ ডিফেন্সের স্টাইলটা দেখে আসলে কতটুকু ফাঁকা জায়গা তারা রাখেন জেনারেলি, একটু যদি আসে আমাদের ঠিক এই জায়গাটা প্লে হয়। সো দ্যাট ইজ দ্য থিং, যে একজন ম্যান এই জায়গাটায় আছেন, আরেকজন ম্যান মার্কিংয়ে আছেন, ডিএম তারাও কিন্তু, আমরা এর আগের দিন এটা নিয়ে আলোচনা করেছিলাম। বাট আজকে এগেইনস্ট ফ্রান্স যে সময়টা আসলে যাদের বেস্ট 3 অনেক জোরে রান করতে পারেন, এটা কতটুকু এফেক্টিভ হতে যাচ্ছে, বা স্পেন কি আসলে এই ওয়েতেই ডিফেন্স করবে কিনা? এই ইমেজটা পার্টিকুলারলি কিন্তু একটা ন্যারো স্পেস উইদিন দ্য সেন্টার দেখানো হচ্ছে, বাট যেটা ফ্রান্স করবে তারা কিন্তু ওয়াইড স্পেস গুলোকে ব্যবহার করার চেষ্টা করবে স্পেনের। সো ওই জায়গাটাতে আমরা দেখছি যে ফাঁকা, এই যে কুকুরের জায়গা বা পোরোর এলাকা, এগুলো কিন্তু কাভার করতে তাদের আপ অ্যান্ড ডাউন করে যেতে থাকতে হবে। সো ওই বিষয়টা স্পেনের জন্য একটা কনসার্ন হবে ডেফিনেটলি। বাট আমার কাছে মনে হয় স্পেনের পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে লামিন ইয়ামাল নিজেই, কারণ তিনি যে উইং থেকে যাচ্ছেন ওই উইংয়েই কিন্তু বারকোলা, লুকাস ডিন তারা থাকছেন। সো মজার ব্যাপার এটাই হবে যে আমরা বারকোলাকে ফর ফ্রান্স একটা অ্যাটাকিং আউটলেট হিসেবে ভাবলেও আমার তো মনে হয় যে বারকোলার একটা ইম্পর্টেন্ট রোল এই ম্যাচেই থাকবে টু ট্রাই অ্যান্ড চেক লামিন ইয়ামাল। সো তার অ্যাকচুয়ালি অনেক ডিফেন্সিভ ওয়ার্কও করতে হতে পারে ডিনকে সাপোর্ট দিতে, রাদার দ্যান মানে বিইং দ্য মেইন অ্যাটাকিং আউটলেট। সো এইটা একটা ইন্টারেস্টিং জায়গা হবে যে বারকোলাকে যে ফ্রি করার প্ল্যান করছে ফ্রান্স বাই এঙ্গেজিং এমবাপ্পে অ্যান্ড ওলিসে অ্যান্ড ডেম্বেলে অন দ্য আদার সাইড, ওইটা হয়তো নাও হতে পারে এই জায়গায়, বিকজ লামিন ইয়ামালের জায়গায় একটা ফ্যাক্টর হয়ে যাবেন। বাট স্পেনের ডিফেন্স আসলে খুবই সলিড। আমরা বেলজিয়ামের এগেনস্টেও দেখেছি একটা ইন্ডিভিজুয়াল এরর থেকে গোল কনসিড করেছে, এছাড়া কিন্তু পুরো টুর্নামেন্টে কোনো গোলই কনসিড করে নাই তারা। 5টা ক্লিন শিট আছে এই দলটার, অ্যান্ড আই হ্যাভ আ ফিলিং যে আজকে তারা ফ্রান্সকে স্টাইফল করবে, বিরক্ত করবে, এমন একটা পয়েন্টে নেবে যেখানে ফ্রাস্ট্রেশন উইল কিক ইন। লাস্ট ম্যাচে কিন্তু এমবাপে তিনি কিন্তু হালকা একটা ইনজুরির ফিলিং নিয়ে চলে গিয়েছিলেন। সো তিনি যদি তার পেসটা ইউজ করতে চান, এখানে কিন্তু ইট উইল বি আ ডিফিকাল্ট থিং। মানে এমনও হতে পারে ফ্রাস্ট্রেশনের চোটে একটা কোনো ইনজুরি টাইপ সিচুয়েশন হয়ে যেতে পারে বাই স্ট্রেচিং হিজ বডি টু মাচ। ইভেন ইনজুরিটা আসলে আমার কাছে মনে হয় যে সেটা একটু কনসার্নের জায়গা হতে পারে। আমরা একটা ছোট্ট বিরতির আগে একটু আপনার কাছে জানতে চাইবো যে দুটো টিমের লাইন আপে আপনি দেখেছেন, কি মনে হচ্ছে ম্যাচের ইন্টেন্সিটি কতটুকু যাচ্ছে? অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে লাইন আপ যেটাই হোক না কেন, মাঠে আসলে খেলা ফ্রান্স বা স্পেনে দুই দলেরই খেলা থাকে আসলে ইয়ামাল কি খেলতেছে আর এখানে এমবাপ্পে কি খেলতেছে। আর ইয়ামালের কোচ যেটা
আর কি গত ম্যাচের শেষে তার সংবাদ সম্মেলনে বলছিলেন যে ইয়ামাল যে মাপের খেলোয়াড় বা যেভাবে খেলে সেইটা আসলে বিশ্বকাপে এখন পর্যন্ত সে দেখাতে পারেনি, কিন্তু এই ম্যাচে আসলে সর্বশেষ সুযোগ থাকবে যে ইয়ামাল তার যে খেলাটা সেটা দেখাইতে পারে কিনা। আর এমবাপ্পে কে নিয়ে বলার মতো কিছু নাই, সে বরাবরই ভালো খেলে। আর দুই টিমের যে লাইন আপটা আছে, আর যদি সবগুলো প্লেয়ারকেই বলি যে এদের অর্ধেক কিন্তু বার্সা এবং রিয়ালে খেলে, এবং দুই দলের রক্ষণাভাগ খুবই ভালো, এবং যদি অ্যাটাকিংটা ভালো হয় তবে দুই দলে আশাবাদী যে শেষ ম্যাচে এই ম্যাচে ডিফেন্স একটা বড় পার্থক্য ঘটতে পারে কিনা সে ব্যাপার নিয়ে কথা বলবো। একটা বিরতির সময় হয়েছে দর্শক, ঠিক এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। ওয়ার্ল্ড কাপ কার্নিভাল আপনারা দেখছেন, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার দেখছেন আপনারা। অতিথিরা আমাদের সঙ্গে আছেন। স্প্যানিশ ডিফেন্স নিয়ে কথা বলতে চাই। প্রথমত পল কুবার্সি, হাবিব ভাইয়ের খুব প্রিয় একজন ডিফেন্ডার, এবং এই ম্যাচটাতে আসলে তার দল ফ্রান্সের এগেনস্টে কুবার্সি আসলে কেমন ইম্প্যাক্ট ফেলতে পারবে পুরো স্ট্যাটটা তার দেয়া আছে, এবং অ্যাকুরেট পাসের জায়গা যেমনটা দেখতে পাচ্ছি 96.5%, সবচেয়ে বেশি এই টুর্নামেন্টের সেন্টার ব্যাকদের মধ্যে। সো পুরো স্ট্যাটটা আপনার সামনে আছে। তার ভূমিকাটা আজকে কেমন হবে এবং তিনি আসলে কতটুকু প্রভাব রাখতে পারবেন এই ফ্রান্সের সামনে? একজন ডিফেন্ডার হয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কুবার্সির স্ট্যাটে একটা জিনিস অ্যাবনর্মাল, সেটা হলো চান্সেস ক্রিয়েটেড 7। এটা ডিফেন্ডারের জন্য খুবই অ্যাবনর্মাল স্ট্যাট। তারপরে ধরেন তার পাস অ্যাকুরেসি 96.5%, এবং সাকসেসফুল পাস 521টা। মানে এই পাস 521টা পাসে কোনো ডিফেন্ডারের সিজন পার হয়ে যায়। এবং অ্যাকুরেট লং বল 60% ইয়া করছে, এবং তার টাচেস 593টা, টাচেস ইন দ্য অপোনেন্ট বক্স 4টা। ইভেন এরিয়াল ডুয়েল জিতেছেন 11টা, মানে তার দেখে কিন্তু মনে হয় না যে এরিয়াল ডুয়েল জিততে হ্যাঁ, মানে এবং সে হচ্ছে গিয়ে ধরেন 50% ডুয়েল অলরেডি উইন করতেছে, তাও তার চেয়ে ফিজিক্যালি স্ট্রঙ্গার স্ট্রাইকারদের বিরুদ্ধে। এবং তার দিক থেকে সে লাপোর্তের দিক থেকে অবশ্য বেটার হেল্প পায়। সে যখন ইন্টারসেপ্ট করে পুরোপুরি না জিতলেও বল কিন্তু রিকভার হয়ে যায়। ঠিক তারপরের সিনে, এই রিকভারি সিনে আসে কুকুরেয়া, অর্থাৎ তারা অ্যাজ এ ইউনিট পারফর্ম করতেছে, যেখানে কুবার্সির পজিশনিং সেন্স, তারপরে লাপোর্তের হচ্ছে লিডারশিপ এবং পেছন থেকে গার্ড দেয়া, আর কুকুরেয়া আসে অ্যাজ এ হেল্পিং হ্যান্ড। তো এই জোনাল ডিফেন্ডিংটা, মানে স্পেন কিন্তু পার্সোনাল ডিফেন্ডিংটা করছে না, জোনাল ডিফেন্ডিংটা করছে, যার কারণে ফার্স্ট চার্জ ফেল করলে সেকেন্ড চার্জ, থার্ড চার্জ, এরপরে ফেল করলে ফাউল। অর্থাৎ বক্সের বাইরে যা কিছু করা দরকার, স্পেন কিন্তু আগে খুব ক্লিন খেলতো। ডেলাফুয়েন্টের আন্ডারে স্পেন কিন্তু খুব বেশি ক্লিন খেলে না, মানে যখন প্রয়োজন পড়ে দে ক্যান প্লে ডার্টি। ওকে, আমরা লাপোর্তের স্ট্যাটের দিকে যাই। আসলে লাপোর্তের কাজটা কি থাকে, কিংবা আজকের দিনে তার কাজটা কতটুকু প্রভাব বিস্তার করতে পারে? যদিও এখানে কার্ডের কথা বলা আছে, বাট কার্ড সেটা তো আর কাউন্ট হবে না, সেমিফাইনাল থেকে একদম ফ্রেশ স্টার্ট করা হচ্ছে। বাট তার কাজটাও সাকসেসফুল পাস, সেই জায়গাটা যদি আমরা চিন্তা করি, হেডেড ক্লিয়ারেন্স আর জায়গায় বেশি দেয়, এরিয়াল মানে নিউট্রাল করার ক্ষেত্রে বেশি 15টা এরিয়াল ইয়াতে বেশি সুবিধা দেয়, এবং ডুয়েল, গ্রাউন্ড ডুয়েলও ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে স্পেনের দুজন ডিফেন্ডারই লং বলে খুব আর লাপোর্তের আরেকটা বড় হচ্ছে রিকভারি এবং ক্লিয়ারেন্সটা অনেক স্ট্রং। তো এই কাজটা করতে পারতেছে, তার ফিজিক্যালিটি এবং তার মানে এক্সপিরিয়েন্সটা এখানে ব্যাপার আছে। কুবার্সি কিন্তু এক্সপিরিয়েন্সড না, লাপোর্তে কিন্তু বিগ স্টেজের এক্সপিরিয়েন্সড প্লেয়ার হওয়ার কথা ছিল, যদিও ফ্রান্স প্লেয়ার, যাই হোক ওইটা দিকে না যাই। তো এ হচ্ছে কুবার্সির পাশে ইনিগো মার্টিনেস, এবং ওই প্রোফাইলটাই জাস্ট রিপ্লেস হয়ে গেছে, এবং ওই অ্যাট্রিবিউটসটাই খাটাচ্ছে। কুবার্সি কিন্তু লেফট ফুটেড সেন্টার ব্যাক, যার কারণে লেফট মিডের সাপ্লাইটা খুব দারুণ হচ্ছে। এবং সেই কারণে যদি কোনো কারণে ট্রানজিশনাল অ্যাটাক খায়, কুবার্সি কিন্তু অনেক সময় হায়ার আপ পিচ থাকে, তো ওই জায়গাটা আবার এ কভার করছে, এবং একে পেদ্রো পোরো এবং কুকুরেয়া মিলে ওই গার্ডটা দিয়ে দিচ্ছে। আমার একটা বড় প্রশ্ন আছে, ফ্রান্সের যে 3জন সুপার 3 যাদেরকে বলি, এরা লং রেঞ্জের শুট ভালো নিতে পারে বা খুব জোরে শট নিতে পারে, সেক্ষেত্রে এই দুই ডিফেন্ডার কতটা কার্যকরী? সেক্ষেত্রে কুবার্সি ব্লকিং এ ভালো, মানে কুবার্সি বুঝতে পারে যে স্ট্রাইকার কোন দিক দিয়ে শট নেবে, এবং এমবাপ্পেকে বেশ কয়েকবার ব্লকের আসলে আছে। আর লাপোর্তে ওইখানে কাজে আসবে হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর আছে লাপোর্তে, কিছুটা লাপোর্তে এবং কুবার্সি দুইজনই কিন্তু ধীর গতির ডিফেন্ডার, নট টু ফাস্ট। তো এই ক্ষেত্রে যদি ফার্স্ট লাইন ক্রস করে ফেলে,
এদের মানে এরা যদি একটু করে ফেলে, ভুল করে ফেলে, সেক্ষেত্রে ট্যাকটিক্যাল ফাউল করা, কার্ড হজম করা ছাড়া মানে ওখানে আর আসলে রক্ষার কিছু থাকে না। আর এই কারণে একটা ভয় হয় যে মানে হাইলাইন খেলতে গিয়ে কুবার্সি বেশ কয়েকবার রেড কার্ড পেয়েছে জাস্ট লাস্ট ম্যান ফাউল করার কারণে। তো এই ধরনের ডুয়েল সিন আসতে পারে এই ম্যাচটাতে। তো এটার জন্য স্পেন অবশ্যই হয়তো আলাদাভাবে প্রিপারেশন নিয়েছে। কুকুরেয়া যেহেতু স্পিডি, কুকুরিয়ার জায়গাটা যাই একটু আমরা স্ট্যাটের জায়গাটা দেখি, ডেফিনেটলি কুকুরিয়ার অবদানটা অ্যাটাকিং ইন্টেন্সিটির জায়গাটায় অনেক বেশি, অনেক বেশি। কুকুরেয়া যেহেতু স্পিডি এবং তার শট অ্যাকুরেসি 75%, আর অন shots টার্গেট on শট target 3টা, অ্যাসিস্ট করছে 2টা, এবং সে কিন্তু আবার অ্যাটাক থেকে এসে ফাস্ট ট্রানজিশনাল ডিফেন্সে কাউন্টার নষ্ট করার আরেকটা পার্সন যে রড্রির সাথে পেয়ার আপ করে কাউন্টার নষ্ট করার জন্য। অর্থাৎ কুকুরেয়া আমি মনে করবো যে ইন এ সেন্স এই টুর্নামেন্টে ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি স্পেনের সবচেয়ে ব্যালেন্সড এবং বেস্ট প্লেয়ার। ওকে, ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি কুকুরিয়া বেস্ট প্লেয়ার। এবার আমি একটু ফ্রান্সের ডিফেন্স নিয়ে কথা বলতে চাই। উপামেকানো, তাকে দিয়ে শুরু করতে চাই। পারভেজ, আপনার সামনে স্ট্যাটটা চলে আসবে। হোয়াটস ইউর থট অন ফ্রান্সের ডিফেন্স? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তাদের অ্যাটাক নিয়ে এত বেশি আলোচনা হয় যে এই দুইজন খুব বেশি আসলে আলোচনায় আসেন না। উপামেকানো দিকে দিয়ে শুরু করতে চাই। আবার আপনারা বলেন যে তারা আসলে খুব বেশি এক্সপোজড হন নাই, খুব বেশি থ্রেটও পান নাই। উপামেকানো দিয়ে শুরু করবো আমরা, যদি এই পাশে একটু তার স্ট্যাটটা পাই। ওয়েল, স্ট্যাটটা আস্তে আস্তে একটা জেনারেল ইমপ্রেশন আমি দিতে পারি। স্পেন কিন্তু সোফার নকআউট রাউন্ডে ইউরোই খেলে এসেছে। স্পেনের 3টা অপোনেন্টই ইউরোপিয়ান অপোনেন্ট ছিল, বাট ফ্রান্সকে আসলে খেলতে হয়েছে ভিন্ন ভিন্ন অপোনেন্টের এগেনস্টে। প্যারাগুয়ে ওয়াজ ল্যাটিন, দে প্লেড মরক্কো যারা আফ্রিকান, আবার সুইডেনকেও খেলেছে তারা ইউরোপ। সো 3টা ডিফারেন্ট টাইপোলজির ফিজিক্যালিটির এগেনস্টে কিন্তু তাদেরকে ডিল করতে হয়েছে ভিন্ন ভিন্নভাবে, ভিন্ন ট্যাকটিক্সে। সো সেই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি ফ্রান্সের ডিফেন্ডারদেরকে ক্রেডিট দিব, স্পেশালি দ্য 2 সেন্টার ব্যাকস। উপমেকানোর ওভারঅল দেখেন নট আ লট অফ পাসেস, কারণ ফ্রান্সই আসলে খুব বেশি পজিশন বেস ফুটবল খেলে না। সো তার কাছ থেকে পাস পাওয়াটা সেটা খুব একটা ইম্পর্টেন্ট এখানে অ্যাট্রিবিউট না। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তার মধ্যে হয়তো একটা প্রেস রেজিস্ট্যান্ট ব্যাপার আছে। দেখেন সাকসেসফুল ড্রিবলস কিন্তু 100%, তার মানে ওয়েন হি হ্যাজ দ্য বল সেই সময়টাই কিন্তু তিনি মানে কম্পোজার রেখে বল নিয়ে বের হয়ে চলে আসতে পারেন। এটা একটা ব্যাপার। এবং সেই সাথে এই যে ক্লিন শিট আছে 4টা, তার মধ্যে 3টাই হচ্ছে নকআউট ফেজে, অর্থাৎ নকআউট ফেজে ফ্রান্স এখনো কোনো গোলই খায় নাই, যেটা তাদের একটা বিরাট বড় পজিটিভের এই জায়গা। দুইটা জিনিস, একটা হচ্ছে টাচেস ইন দ্য অপোনেন্ট বক্স, আর একটা হচ্ছে ইন্টারসেপশন এবং ব্লকড শটস এবং ট্যাকেল। এখানে কিন্তু তিনি সবার উপরে, ইন্টারসেপশনস 12টা, ট্যাকেলস 14টা। ইন্টারসেপশনে এই ওয়ার্ল্ড কাপে উপমেকানো হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইন্টারসেপশন। সুতরাং যেই ডিফেন্সিভ কাজটার মানে দরকার হবে শুরুতেই অপোনেন্টের অ্যাটাকটাকে ভেঙে দেওয়ার জন্য, ইভেন বিফোর দে গেট ইনটু আ ডেঞ্জারাস পজিশন, সেটা কিন্তু উপমেকানোর আছে। এবং যেই ব্যাপারটা মেবি ফ্রান্সের স্পেনের 2 সেন্টার ব্যাকের নেই, দ্য পেস, এই পেস কিন্তু উপমেকানোরও আছে। ফর হিজ বিগ ফ্রেম হি ইজ কোয়াইট অ্যাজাইল। এবং অন্যদিকে সালিবা যিনি আছেন তার পার্টনার, তার মধ্যে তো গতি আরো বেশি। সালিবার স্ট্যাটের দিকে যাব আমরা, দেন পারভেজ ব্যাখ্যা করবেন। আমার সালিবাকে বেশ ভালো লাগে এবং আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলোতে প্রবাবলি ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার ব্যাক হওয়ার অ্যাবিলিটি এই প্লেয়ারটার মধ্যে আছে। পাস অ্যাকিউরেসির জায়গায় ডেফিনেটলি বেটার দেন উপমেকানো হওয়ারই কথা। হি ইজ ভেরি গুড অন দ্য বল, এবং লং বলের জায়গাটায় তিনি খুব বেশি ডিস্ট্রিবিউশনে যান না। ইজ মোর অফ আ শর্ট পাসার, বা বলটা খুব জলদি তার টিমমেটকে তিনি পাঠিয়ে দেবেন। বাট ইম্পর্টেন্ট জিনিসটা দেখেন, ডিফেন্সিভ কন্ট্রিবিউশন টোটাল 34টা, যেটার মধ্যে রিকভারিজ এবং ক্লিয়ারেন্সের সংখ্যা অনেক বেশি। তিনি কিন্তু ট্যাকেলস বা ইন্টারসেপশনসে যাচ্ছেন না। প্রবাবলি হি ইজ বিহাইন্ড উপমেকানো ইন দ্যাট ইনসেন্স, যে উপমেকানো আগে যাবেন, সালিবা ইজ হিজ ব্যাকআপ। সো ওই জায়গা থেকে তার কাজটা অনেক ভালো হয়েছে। এবং তার যে মজার ব্যাপার সেটা হচ্ছে তার কম্পোজার। আমার মনে হয় যে একটা ডিফেন্ডার প্রেসারে পড়েন তখনই যখন তাকে কারেক্ট ট্যাকেলটা নিতে হবে, সেটা এক, এবং বল যখন তার পায়ে আছে তখন তিনি কিভাবে বলটা রিলিজ করছেন বিফোর এনিথিং এলস। তো সেটা একটা বিষয়। এবং সালিবা কিন্তু ফর আর্সেনাল এখনো যেটা ফ্রান্স দলে দেখতে পাইনি সেটা হচ্ছে এরিয়াল থ্রেট ইন দ্য অপোনেন্টস বক্স। ওই জায়গাটায় তার এক্সপার্টিস আছে। এমন হতে পারে আজকের রাতটাই সেই দিন যেদিন তার এক্সপার্টিস দরকার হতে পারে। ওকে, দুই টিমের ডিফেন্স নিয়ে আমরা কম্পেয়ার করলাম, দুজন বিশ্লেষণ করলেন। আপনার মতে কোন টিমের ডিফেন্সটা এগিয়ে? আমি যদি একটু পিছনে যাই, গত ম্যাচগুলোর সাথে ভাই যেমন বলছিলেন যে স্পেনে টানা 5টা ম্যাচ তারা আসলে গোল হজম করেনি, এদিকে ফ্রান্স নকআউটে 3টা ম্যাচ আসলে গোল হজম করেনি। এই দুই দলের পারফরমেন্স অনুযায়ী বোঝা যায় যে স্পেন আসলে তাদের ডিফেন্সটা সবচেয়ে বেশি ডিফেন্সিভ খেলে, এবং এটার পিছনের কারণ হচ্ছে তারা
প্রায় একটি ম্যাচে 70 থেকে 75% আসলে বল তাদের নিজেদের পায়ে রাখে। যখন তারা নিজেদের পায়ে বল বেশি রাখে তখন একটু ডিফেন্সিভ খেলাটা স্বাভাবিক। আর ফ্রান্স যেহেতু আক্রমণে খেলে রক্ষণাত্মক থেকে, এক্ষেত্রে আসলে দুই দলের টিমের সাথে কিছুটা পার্থক্য থাকে। যেমন একটা পাসিং খেলতেছে, ও একটু অ্যাটাকে খেলতেছে। অ্যাটাকে খেললে একটু উপরে উঠে আসলে খেলতে হয়, উপরে উঠে এসে। আর যখন পাসিং খেলে তখন একটু ডিফেন্স খেলতে হয়। আমার কাছে মনে হয় এই দুই দলের খেলার স্টাইল দেখে বা কৌশল দেখে যে স্পেন আসলে ডিফেন্সিভ খেলবে এবং তাদের ডিফেন্সটা একটু শক্ত ফ্রান্সের থেকে। ওকে, একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে কয়েকজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, তবে তার আগে একটা বিরতির সময় অবশ্যই হয়েছে। আপনারা ওয়ার্ল্ড কাপ কার্নিভাল দেখছেন, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। ওয়ার্ল্ড কাপ কার্নিভাল দেখছেন, অতিথিরা আমাদের সঙ্গে আছেন। এই পর্যায়ে একটু অ্যালেক্স বায়েনাকে নিয়ে কথা বলতে চাই। এই প্লেয়ারদেরকে নিয়ে খুব বেশি কথা হয় না, স্ট্যাটিস্টিক্সের জায়গাটা সামনে চলে আসবে। এইটা কি হাবিব ভাই স্পেনের সবচেয়ে উইক লিঙ্ক কিনা, আপনি যদি অ্যানালিসিস করতে চান? আসলে বায়ানা নিকো উইলিয়ামস যে লেভেলের সার্ভিসটা দিতেন, এই ওয়ার্ল্ড কাপের একটা সারপ্রাইজিং ফ্যাক্টর। তবে স্পেন ডিফেন্সিভলি এত ভালো করার পিছনে কিন্তু এই জিনিসটাও একটা ফ্যাক্টর, কারণ বায়ানা কিন্তু ড্রপ করে মিডে জয়েন করে। স্পেন কিন্তু আর্জেন্টিনা স্টাইল খেলে, আর্জেন্টিনা কাতার যেভাবে খেলছে, একটা সাইড ওভারলোড দিয়ে লামিনের সাইড ওভারলোড দিয়ে আরেকটা সাইড ফাঁকা রেখে পরে সেন্ট্রাল অ্যাটাকে যায়। সেখানে ধরেন আর্জেন্টিনার পিছন থেকে মিডফিল্ডাররা আসতে এখন পকেট স্পেস ধরে দানি ওলমো আসে, এবং পরবর্তীতে ফেরান আর মিকেল মেরিনো আসলে ওরাও একটা কম্বিনেশন জমায়, সেন্ট্রালি ভাঙে। তো এক্ষেত্রে বায়ানা যেটা করে সেটা হচ্ছে এক্সট্রা একটা ডেপথ দিয়ে দেয় মিডে, ফিজিক্যাল প্রেজেন্স প্লাস আদার প্রেজেন্স, এবং উইংয়ের যখন প্রয়োজন পড়ে সে উইংয়ে চেপে যায়। এই ফ্লেক্সিবিলিটি দেওয়ার কারণে স্পেন যখন ট্রানজিশনাল ব্রেকে কাউন্টার খাওয়ার সময় হয় তখন ফার্স্ট লাইন প্রেসার হইলে বায়ানা। তো এই জায়গাটার কারণে নিকো উইলিয়ামসের চেয়ে ডিফেন্সিভলি সলিড থাকার জন্য নিকো কিন্তু এই ম্যাচে আসবে পরে, যখন হচ্ছে গিয়ে ফ্রান্স যখন অনেক বেশি, ফ্রান্স যদি গোলে পিছায় স্পেনের চিন্তা থাকবে ফ্যাবিয়ান রুইসকে স্টার্ট করানোর। আরো একটা কারণ হলো ফার্স্ট ট্রানজিশনে গোল আদায় করে নিতে পারলে ফার্স্ট হাফে, এরপরে বিরক্ত করাবে, প্রচুর বিরক্ত করাবে। পেদ্রির নামাই দিয়ে খেলারে একেবারে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, আপনার আমারও মাথা গরম হয়ে যাবে। তো ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে একটা উইং এ লামিন আর একটাতে হচ্ছে গিয়ে ইয়ারে রেখে দেবে, নিকোরে রাখবে, যাতে আরো বেশি গোল স্কোর করা যায়। ট্রানজিশনে ফ্রান্সের নার্ভে আরো যাতে হিট করা যায়। সো দে আর প্ল্যানিং টু ব্রেক ফ্রান্স মেন্টালি। আর এই জন্যই বায়ানা, ফ্যাবিয়ান রুইস এরা স্টার্টিং 11-এই আছে, এবং বায়ানা সলিডিটির জন্যই থাকবে। কারণ দেখেন ওলিসে কিন্তু ডিকটেট করবে, সেক্ষেত্রে রড্রি বিজি থাকবে, দানি ওলমো বিজি থাকবে ফর এমবাপ্পে, কারণ এমবাপ্পে আর দানি ওলমোর ডুয়েলটাই ইন্টারেস্টিং হবে, কারণ এমবাপ্পে একটু ড্রপ করে নিচে আসবে। তারপরে বারকোলা, পেদ্রো পোরোকে বিজি রাখবে। সো লামিন ইয়ামাল উইল বি এ লোন ওলফ। এই জন্য স্পেন ওই যে বললাম কম্প্যাক্ট প্র্যাকটিস করার কারণ হচ্ছে স্পেন এক সাইড ওভারলোড আজকে দিবেই, যাতে ট্রানজিশনাল ব্রেকে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো আর্জেন্টিনা যেভাবে ব্রেক করেছে ফ্রান্সকে, ঠিক সিমিলার কায়দায় ব্রেক করার চান্সেস থাকবে। ওকে, পারভেজ, হোয়াটস ইউর থট অন মিকেল মেরিনো? সাবে নামছেন, সুপার সাব, গোল দিয়ে দিচ্ছেন, 2টা গোল করেছেন অলরেডি, তার স্ট্যাটগুলো আছে। তিনি আসলে কি করেন? একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি আবার বক্সের ভেতর ঢোকেন, আবার দেখা যায় রিবাউন্ডে বল কোথায় আসবে খুব ভালো মতো জানেন। হোয়াটস ইউর থট অন হিম? ফুটবলের আসলে একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে আপনার ফুটবলিং আইকিউ। আপনার আইকিউ ভালো যদি হয়, আপনার কিন্তু অনেক ফিজিক্যাল লিমিটেশনস আপনি সেটা দিয়ে কভার করে ফেলতে পারবেন, যেটা লিওনেল মেসি এই মুহূর্তে করছেন। তিনি হেঁটে হেঁটে সব খেলে ফেলছেন। মিকেল মেরিনো ইজ নট দ্য ফাস্টেস্ট, মিকেল মেরিনো ইজ নট দ্য স্ট্রংগেস্ট, মিকেল মেরিনো ইজ নট দ্য বেস্ট ইন এনি অ্যাট্রিবিউট একটা মিডফিল্ডারের যেটা থাকা উচিত, কিন্তু তার আইকিউটা দিয়ে তিনি আসলে এমন একটা রোল ক্রিয়েট করে ফেলেছেন নিজের জন্য, ফর হিজ ক্লাব টিম অ্যান্ড ফর স্পেন। এই ওয়ার্ল্ড কাপে স্পেশালি দেখছি যে তার উপর কনফিডেন্সটা দিনকে দিন দে লা ফুয়েন্তের বাড়ছে, যে ইন আ সিচুয়েশন যেখানে আরেকটু প্র্যাগম্যাটিক খেলতে হবে, সেই জায়গায় কিন্তু মিকেল মেরিনো একটা দারুণ অপশন, এরিয়ালি চমৎকার একটা থ্রেট। এবং আপনি অলরেডি মেনশন করে দিয়েছেন তিনি যে দুটো ইম্প্যাক্ট গোল দিয়েছেন পর্তুগালের এগেনস্টে, তো এক্সিলেন্ট রিসিভ অ্যান্ড ফিনিশ, আর বেলজিয়ামের এগেনস্টে ছিল একটা ডিফ্লেক্টেড বল যেটা তিনি অ্যান্টিসিপেট করে গিয়ে শটটা নিয়েছেন। সো টোটাল 4 শটের মধ্যে 2টো গোল, স্কোরিং পার্সেন্টেজ 50%, অন টার্গেট 4 শটের মধ্যে 3টা রেখেছেন। সো অ্যাকচুয়ালি যে তিনি একজন নাম্বার 8 সে ব্যাপারটা কিন্তু কারো বিশ্বাস হয় না, তিনি একজন সিউডো স্ট্রাইকার।
তার রোলটাই খুব অদ্ভুত এবং সেই অদ্ভুত রোলটা তিনি আর্সেনালেও করেছেন এবং এই মুহূর্তে স্পেনের হয়েও করছেন, যে কারণে আমার কাছে মনে হয় যে স্পেন একটু রিল্যাক্স থাকে, কারণ তারা জানে যে বেঞ্চ থেকে মিকেল মেরিনোর মতো হাই আইকিউ টেকনিক্যাল ফুটবলার তারা নামাতে পারে, যার ফ্লেক্সিবিলিটি আছে। তাকে কিন্তু আপনি রড্রির জায়গায় নাম্বার 8-এও দাঁড় করাতে পারেন, তিনি সেখানেও সাকসেসফুল হবেন। ওই লেভেলের আইকিউ তার আছে, ওই লেভেলের টেকনিক্যাল অ্যাবিলিটি আছে। সো ওই সেন্সে আমার কাছে মনে হয় যে ইজ আ ভেরি গুড প্লেয়ার টু হ্যাভ আপনার বেঞ্চে, যেখানে আপনার এইসব ডেসপারেট সিচুয়েশনে তাকে ভার্সিটিলিটি অনুযায়ী যেই পজিশনে প্রয়োজন সেভাবে তাকে খেলাতে পারবেন। আর পকেট স্পেস হিট করায় তো তিনি দারুণ, মানে সে তার রানগুলো দেখে বোঝা যাচ্ছে। সো ওভারঅল একটা দারুণ প্যাকেজ ফর স্পেন, আমরা যদি অ্যাটাক ওয়াইজ চিন্তা করি। স্পেনের অ্যাটাকটাকে কেমন মনে হচ্ছে? এই স্পেনের অ্যাটাক বলতে যেটা ভাই বলছিলেন যে মিকেল মেরিনোর বিষয়টা, যদি তাদের কোচ এবং তাদের কথাগুলো একটু বিশ্লেষণ করা যায়, যদি বলি মিকেল মেরিনোকে ম্যাজিক ম্যান মানে খ্যাত বলা হয়, সুপার সাব। হ্যাঁ সুপার সাব বলা হয়, যে স্পেনের ইয়ামাল তো সামনেই খেলে, কিন্তু এক মিডফিল্ড থেকে একদম অ্যাটাক পর্যন্ত যাওয়া এটা একমাত্র সম্ভব মিকেল মেরিনো দিয়েই। এবং আরেকটি বিষয় যেটা থাকে যে তাকে হচ্ছে গিয়ে যখন মাঠে নামায়, তার শেষ সময়ে গিয়ে বেশি আসলে তাকে মাঠে নামানো হয়। তার কেরিয়ারে সে যতগুলো গোল দিয়েছে তার অর্ধেকের বেশি আসলে শেষ সময়ে গিয়ে যখন তাকে নামানো হয় তখন আসলে সে গোলগুলো করে। তবে এই দিকে আমার কাছে মনে হয় যে মিকেল মেরিনোর মতো যেগুলা টিম বা টিমের মধ্যে যারা এর প্লেয়ার আছে তাদের অ্যাটাকটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং খুবই শক্তিশালী হবে। ওকে, হাবিব ভাই একটু রদ্রিকে নিয়ে কথা বলতে চাই। এই ম্যাচে ইম্প্যাক্টটা কেমন হতে পারে? স্ট্যাটটা প্রথমে দেখবো, ডেফিনেটলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার্স অফ দিস জেনারেশন, বাট এই ম্যাচের প্রেক্ষাপটে বিবেচনা করলে আপনার দলকে কতটুকু থ্রেটে ফেলতে পারেন? আমার দলের মেইন থ্রেডই রদ্রি উইথ পেদ্রি। মানে যখন পেদ্রি আসবে, মানে ফ্রান্স কি করবে, রদ্রি এখন তো হচ্ছে ট্রানজিশন পাহারা দেবে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে কি করবে, পেদ্রি সহ ক্যারি করবে সামনের দিকে, প্রগ্রেসিভ ক্যারিগুলো করবে, আবার পাহারাও দেবে পিছনে থাকা। কিন্তু প্রবলেমটা হবে তখন যখন হচ্ছে রদ্রি অনেক বেশি কমফোর্টেবল হবে বল পায়। রদ্রি যদি কমফোর্টেবল হয়ে পড়ে তাহলে হচ্ছে ফ্রেঞ্চ ডিফেন্সে বারবার বল যাবে, বারবার ট্রানজিশনাল অ্যাটাক যাবে, বারবার লামিন ইয়ামাল কানেক্ট হবে। তো রদ্রি যদি বল কম রিসিভ করতে পারে, সামহাউ ওলিসে, চুয়ামেনি, ডেভিড যদিও এনাফ নাই ট্রিও যে রদ্রির জোনাল সাপ্লাই কেটে দেওয়ার মতো, তারপরও যদি সামহাউ এই রদ্রিকে ম্যান মার্ক বা প্রেস করে কিছুটা নিউট্রাল রাখা যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে থ্রেট কিছুটা কমে আসবে। আর রদ্রি হচ্ছে সবচেয়ে বেশি যেটা অফার করে সেটা হচ্ছে সলিডিটি, ডিফেন্ডারের চেয়েও রিকভারি বেশি, 31টা বা যাই হোক, হ্যাঁ মানে 32 রিকভারি, ক্লিয়ারেন্স 9টা এবং ইন্টারসেপশন আছে, এবং ট্যাকেল 18টা। ট্যাকেল কিন্তু আপনার হইতে হয় তার, কিন্তু মজার ব্যাপার হচ্ছে উইথ নো কার্ড। ট্যাকেল আপনার প্রিসাইজ না হলে আপনি কার্ড নিশ্চিত খাইছেন, সেক্ষেত্রে 18টা ট্যাকেল করছেন আপনি কোনো কার্ড খান না। তো এই জিনিসটা একটু আর বিশেষ করে ধরেন যখনই পেদ্রি আসবে তখন হচ্ছে এদের কাছ থেকে ম্যাচের কন্ট্রোল নেওয়া নিয়ারলি ইম্পসিবল হয়ে উঠবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এরা সাফোকেট করাবে তখন। সেক্ষেত্রে স্পেন যদি প্ল্যান ওয়াইজ ফার্স্ট হাফে গোল পেয়ে যায় তাহলে আসলে সময় যত যাবে এরা ফ্রান্সের নার্ভ নিয়ে খেলবে, যত ভালো ভালো বড় বড় স্টারই হোক না কেন, মানে এরা খেলা নিউট্রালাইজ করে ফেলতে পারে, মানে কন্ট্রোলটা। এবং মনে করেন এই যে মিকেল মেরিনো সম্পর্কে যেটা বললেন, সেও কিন্তু ওই জায়গারই একটা ডিস্টার্বিং প্লেয়ার, সে আইসেও কিন্তু কন্ট্রোল নিবে। এবং সুপার সাবে যখন ফেরান তরেস আসে পকেট স্পেস দিয়ে যখন অপারেট করে, ফেরান তরেস কিন্তু বেঞ্চ থেকে ভালো, স্টার্টার হিসেবে ইজ নট গুড, কিন্তু বেঞ্চ থেকে ফেরান তরেস কিন্তু ম্যাচের ডাইং মোমেন্টগুলোতে পকেট স্পেসগুলো চেনে, ফিনিশিং ভালো না কিন্তু মুভমেন্ট কিন্তু ডেঞ্জারাস। ওকে, হাবিব ভাই তার প্রতিপক্ষকে অনেক সম্মান দিচ্ছেন। একটা ওলিসেকে নিয়ে কথা বলতে চাই, যে এই যে যতগুলো ফিচার বললেন যে স্পেনের এই আছে সেই আছে, হাউ মাচ ইম্প্যাক্টফুল হি ইজ গোয়িং টু বি? অনেক ইম্প্যাক্টফুল, মানে অ্যাজ ইম্প্যাক্টফুল অ্যাজ লামিন ইয়ামাল ফর স্পেন। আমার কাছে যেটা মনে হয় যে তিনি সেটাকেই এক প্রকার রেপ্লিকেট করেন, এবং সেই সম্মানটা লামিন ইয়ামাল তাকে দিয়েছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে অপোনেন্টের আপনার কাকে অ্যাকচুয়ালি সবচেয়ে থ্রেটেনিং লাগে, তিনি অ্যাকচুয়ালি বলেছেন মিকেল ওলিসে, বিকজ তার ওভারঅল অ্যাবিলিটির জায়গা অনেক মেনিফোল্ড। তিনি 1-on-1 টেকঅনস নিতে পারেন, তিনি ডিপে এসে মিডফিল্ডকে সাপোর্ট দিতে পারেন, তিনি দুই পায়ে ডেলিভার করতে পারেন লং বল, শর্ট পাসেস, ওয়ান টাচ পাসিং, ছোট স্পেস থেকে বেরিয়ে যাবেন, শুটিং, মানে এমন কোনো অ্যাট্রিবিউট একটা অ্যাটাকারের যেটা থাকা উচিত বা ইভেন একটা মিডফিল্ডারেরও থাকা উচিত,
অনেক কিছুর একটা মিশ্রণ এর মধ্যে আছে এবং এত ট্যাকটিক্যালি ভার্সেটাইল এবং যে আইকিউর কথা বলছিলাম মিকেল মেরিনোর আছে, হি হ্যাজ দ্যাট লেভেল অফ আইকিউ এবং সেই কারণেই তাকে আসলে ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্ন মিউনিক এইভাবে করে নিয়ে গিয়েছিল। তারা পোটেনশিয়ালটা বুঝতে পেরেছিল তার কি আছে এবং এই ফ্রান্স টিমটায় আমার কাছে অন্তত মনে হয় কি যে তিনি গ্রিজম্যানের একটা বেটার আপগ্রেড এবং গ্রিজম্যানকে দিয়েই দেশম যা যা করতে পেরেছেন ওলিসেকে দিয়ে তার থেকে বেটার কিছু আউটপুট আশা করা যায় এবং সেটাই তিনি করছেন। হাইয়েস্ট নাম্বার অফ অ্যাসিস্ট ইন দিস টুর্নামেন্ট, 17টা শট নিয়েছেন। আনফরচুনেট যে এখনো গোল পাননি, তার কাছ থেকে আমরা এক্সপেক্টও করি যে গোল তিনি দেবেন, বাট তিনি আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবেন। আসলে ফ্রান্সের এই যে মিডফিল্ড ডমিনেশনটা আটকানো ফ্রম স্পেন, সেই সাথে অ্যাটাক জেনারেশনের জায়গায় তিনি আসলে যাদেরকে ডেলিভার করবেন, স্প্রেড আউট করবেন পাসগুলো, হি ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার এই ফ্রান্স টিমটাতে যদি আমরা ওই জায়গায় চিন্তা করি এগেইনস্ট স্পেন। ওকে, দুই বিশ্লেষককে একটা জিনিস আমি দিব না, সেটা হচ্ছে অ্যাটাকের মূল দুইজনকে নিয়ে আলোচনা করা। একটা হচ্ছে এমবাপ্পে, একটা হচ্ছে ইয়ামাল, কারণ এটা নিয়ে ওনারা বহু আলোচনা করেছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই, ইয়ামাল কখনো এমবাপ্পের কাছে হারেননি, আমাদের কাছে একটা ছোট্ট পরিসংখ্যানের জায়গাও আছে। এই ম্যাচে কাকে আগে রাখবেন, এই ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? এই ম্যাচে যদি আমি এগিয়ে রাখি সেটা হচ্ছে অবশ্যই এমবাপ্পেকে এগিয়ে রাখবো। যদি কিন্তু বলেন ইনজুরি কনসার্ন আছে, হ্যাঁ ইনজুরি কনসার্ন থাক আর যেটাই থাক, মাঠে এমবাপ্পে তার সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করে এবং সে সর্বোচ্চ দিয়ে খেলে। আর যদি ইয়ামালের কথা বলি, ইয়ামাল ইউরোতে খুব ভালো খেলেছে, বা যে বার্সা বা যে ইতে খেলে, যে লিগে খেলে, সেখানেও সে কয়েকটা ম্যাচে খুবই দুর্দান্ত খেলছে, কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত সে ওই রকমভাবে কোনো পারফরমেন্স দেখাতে পারেনি। এইটা একটা মূল কারণ যে এই ম্যাচে সে আসলে কিছু করতে পারবে কিনা। যদি আমি প্রথমে বলি যে যে কয়টা ম্যাচ গেছে, নকআউট বলেন বা এর আগের ম্যাচগুলোতে, সে শট নিয়েছে কিন্তু ওইভাবে গোলের দেখা পায়নি। ওকে, গোলের দেখা পায় না। আমাদের কাছে 1 মিনিট সময় বাকি আছে। হাবিব ভাই, জাস্ট 1 মিনিটের মধ্যে একটু 30 সেকেন্ড একটু বিশ্লেষণ করবেন। সেটা হচ্ছে এমবাপ্পের বিগ ম্যাচ খেলার এক্সপেরিয়েন্স আছে, 2টা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছেন তিনি। ইয়ামাল এখন পর্যন্ত বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেন নাই। সো হাউ ইজ ইটস গোইং টু বি? না, ইউরো কিন্তু বড় টুর্নামেন্টই মোটামুটি। হোয়াটএভার, আমি ওয়ার্ল্ড কাপের কথা বলছি। ওয়ার্ল্ড কাপ হইলে ধরেন এটা তার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, একটা নার্ভ থাকে, বাট ইয়ামাল সবসময় মঞ্চ খোঁজে। সে কিন্তু অনেকটা শো বোটিং প্লেয়ার, মানে নেইমার স্টাইলের, মানে একটু শো অফ করতে চায়, এই একটা জিনিস আছে। তো এই ম্যাচে আপনি আগের দিন বলেছিলেন ম্যাচে কিন্তু এই শো অফটা ইচ্ছা করে করে। সে যখন এমবাপ্পেকে পায়, অর্থাৎ সে একটা লিগাসির জানান দেওয়ার চেষ্টা করে যে আই এম দ্য নিউ মেসি, ইউ চুজ রিয়াল মাদ্রিদ, আই এম দ্য নিউ মেসি। এই একটা ব্যাপার এর মধ্যে কাজ করে, ইম্যাচিউর হোক আর যাই হোক, ম্যাচিউর হোক, এই একটা জিনিস সে সবসময় এমবাপ্পের সামনে প্রুভ করতে চায়। এজন্য এমবাপ্পেকে পাইলে সে আসলে 200% পারফর্ম করে। ওকে, 30 সেকেন্ড ওভার। পারভেজ, প্রেডিকশনটা আগে আপনার কাছ থেকে শুরু করব। খুব কঠিন, আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের সবথেকে কঠিন প্রেডিকশন। স্পেন এই ম্যাচটা জিতছে ফ্রান্সের সাথে, মোস্ট লাইকলি ফ্রান্স গোল না দিয়েও ম্যাচটা শেষ করতে পারে। ওকে, হাবিব? আমার মতে 1-0 ফ্রান্স, ডিফেন্ডারদের গোলে। ওকে, আমি বলবো ফ্রান্স জিতুক, কারণ স্পেন জিতলে আর্জেন্টিনা কাপ নিয়ে নেবে। ওকে, আপনাদের দুজনের এই কম্পিটিশনটা আমি আগামীকালকে সর্ট আউট করার চেষ্টা করবো, আসলে কে জিতে শেষ পর্যন্ত। আমি মাঝখান থেকে হোস্ট, আমার আসলে নিজের দলের প্রেডিকশন বাজে হয়। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড কাপ কার্নিভাল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।